আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিরেনের বায়োলজি বাই সাবিত ভাইয়া। আমরা আমাদের ৪৯তম ক্লাসে পৌঁছে গিয়েছি এবং এই ক্লাসে আমরা সলভ করতে যাচ্ছি আমাদের রক্ত সংবহন তন্ত্র, এবং এটি কিন্তু আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমরা জেনে থাকবে যে আমাদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র থেকে সব থেকে বেশি প্রশ্ন আমরা বিগত বছরে দেখেছি। আচ্ছা, ধরে ধরে আমি সুন্দর করে তোমাদেরকে সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডে 49। আচ্ছা, মানুষের সমগ্র দেহে রক্তের পরিমাণ কত লিটার? তোমাদেরকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কত লিটার আর ওজনের কত পার্সেন্ট। সো যখন আমাকে জিজ্ঞেস করা হবে কত লিটার, তখন বুঝতেই পারতেছো যে লিটার মানে কি। লিটার মানে হচ্ছে যে আমার এটা 5 থেকে 6 লিটার। আর যখন পার্সেন্টেজ জিজ্ঞেস করা হচ্ছে তখন সেটা কি, সেটা হচ্ছে 8%। সো তো তোমরা কিন্তু জানো যে আমাদের কেজি এবং লিটারের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। লিটার একটু কম হয়, 1 লিটার এবং 1 কেজি ইকুয়াল হয় না, 1 লিটার একটু কম হয়। সো লিটারে যখন জিজ্ঞেস করা হবে তখন সেটা কম হবে, অর্থাৎ 5 থেকে 6। আর যখন জিজ্ঞেস করা হবে ওজন, তখন তার মানে কি, সেটা কেজিতে জিজ্ঞেস করা হচ্ছে। সো এই কারণে সেটা হবে 8%। ঠিক আছে, কারণ এটা আমি দেখলাম কি যে অনেক শিক্ষার্থী এটা ভুল করে ফেলে, 5 থেকে 6 আর হচ্ছে 8%। সো দুটার মধ্যে একটু তালগোল পাকিয়ে ফেলে। সো এটা মনে রাখার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করব। 5 থেকে 6 কি, 5 থেকে 6 হচ্ছে লিটার আর 8 হচ্ছে কি, পার্সেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্ত কি। তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের রক্তের কিছু বৈশিষ্ট্য তোমাকে আমার জানাতে হবে। সেগুলো হচ্ছে যে রক্ত হচ্ছে প্রথমত আমাদের কি বলা যেতে পারে, আমাদের দেহের ওজনের 8%, এটার পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। এরপরে আমাদেরকে বলতে হবে যে প্লাজমার পরিমাণ হচ্ছে কত। আমাদের যদি রক্তকে আমরা কি বলা যেতে পারে সেন্ট্রিফিউজ করি, তাহলে সেখানে আমরা 55% পাই হচ্ছে রক্তরস বা প্লাজমা, এবং 45% পাই হচ্ছে আমাদের রক্তকণিকা। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে রক্তের মূল যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আবার হচ্ছে আমাদের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, যেটা হচ্ছে গড়ে আসে 7.40। রক্তের আপেক্ষিক আর্দ্রতা মানে আপেক্ষিক সান্দ্রতা বা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর কি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের পানি অপেক্ষা ভারী, অর্থাৎ 1.065। সো এই তথ্যগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমরা জেনে নিলাম যে আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 বা গড়ে 7.40। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের যে 7 আছে, যেটা হচ্ছে আমাদের মূলত নিরপেক্ষ বা হচ্ছে পানির মতো করে, যেটা আমরা বলি যে পানির বা নিরপেক্ষ বা প্রশমিত যেই মাত্রাটা, এটা থেকে কিছুটা বেশি। আমরা জানি যে 7 অপেক্ষা অধিক হলে সেটা হচ্ছে ক্ষারীয় হবে, কিন্তু 7 অপেক্ষা সামান্য মানে বেশি হওয়ার কারণে এটাকে আমরা সামান্য ক্ষারীয় বলে আখ্যায়িত করব। তাহলে রক্ত কি, রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, এবং এটাতে অজৈব লবণের উপস্থিতির কারণে রক্ত কিন্তু কিছুটা কি হয়, লবণাক্ত হয়। ওকে, সো অনেকগুলো তথ্য দিয়ে ফেলাম, আশা করি তোমার জন্য কাজে লাগবে। কোনটি দানাদার শ্বেত রক্ত, দুঃখিত, দানাবিহীন শ্বেত রক্তকণিকা। তোমাকে যদি দানাবিহীন এবং দানাদার শ্বেত রক্তকণিকাকে একত্র করে আমি বলতে চাই যে আমাদের শ্বেত রক্তকণিকা বা লিওকোসাইট, এটাকে যদি আমরা হচ্ছে ভাগ করি, তাহলে আমরা পাই দুইটা প্রকার। একটা পাই গ্রানিউলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা পাই অ্যাগ্রানিউলোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এবারে আমাদের দানাদার যেগুলো, সেগুলোকে আমরা ফিল করতে পারি, এবং এ কারণে সেগুলো হয় নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। আর দানাবিহীন যেগুলো, সেগুলোকে ফিল করতে পারি না, সে কারণে সেগুলো হয় কোষ, অর্থাৎ মনোসাইট এবং লিম্ফোসাইট। সো কোনটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা, বোঝাই যাচ্ছে আমাদের মনোসাইট কি, মনোসাইট হচ্ছে আমাদের সেই সঠিক উত্তরের আওতাভুক্ত হবে, কারণ এটা দানাবিহীন। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে। আণুবীক্ষণিক সৈনিক কখন হবে, যখন সে আমার দেহের বিভিন্ন জায়গায় গিয়ে কি করতে পারবে, প্রতিরোধ করতে পারবে। সে আমার হচ্ছে যুদ্ধ না করতে পারুক, বা প্রতিরোধ করতে পারবে। সো আমাদের লিম্ফোসাইট, বিশেষ করে আমাদের যে বি লিম্ফোসাইট আছে, এ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের শত্রু চিনে রাখে, এবং ন্যাচারাল কিলার কোষ হচ্ছে এগুলাকে আক্রমণ করে। সো আমাদের এই লিম্ফোসাইটই হচ্ছে সেই লোক যে হচ্ছে দেহের বিভিন্ন জায়গায় যখন আক্রমণ হয়, সাথে সাথে গিয়ে সে হচ্ছে সৈনিক পাঠিয়ে দেয়, এবং হচ্ছে এই কারণে তাকে আমরা বলি হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। অর্থাৎ দেহের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায়, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা পার হয়ে কিন্তু সে সেখানে যেতে পারে। ঠিক আছে, ওকে, এই কারণে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। ওকে, আচ্ছা, এরপর দেখো যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি। সো আমরা মাথায় রাখবো যে আমাদের ক্লটিং ফ্যাক্টর কিন্তু টোটাল 13টা, নাকি ক্লটিং ফ্যাক্টর 13টা। তার মধ্যে প্রথম 4টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা মনে রাখি ফুল পরে টুপ করে দিয়ে, এবং এই করে মানে কিন্তু হচ্ছে ক্যালসিয়াম আয়ন, আমরা মনে রাখছিলাম। সো এটার উত্তরটা কি, ক্যালসিয়াম। এবং ক্যালসিয়াম আয়নের অভাবে আমরা কিন্তু হচ্ছে রক্ত জমাট বাঁধতে বিলম্বিত হয়, অথবা এই ক্যালসিয়াম আয়নই আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কিভাবে সহায়তা করে, সে হচ্ছে আমাদের অন্যান্য যারা আছে থ্রম্বোপ্লাস্টিন, তারপরে হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন, এদেরকে অ্যাক্টিভেট করে বা হচ্ছে এদেরকে সহায়তা করে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু। তোমাকে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের যে বাম নিলয় আছে, এই বাম নিলয় থেকে কিন্তু মহাধমনির মাধ্যমে সমগ্র শরীরে রক্ত কি হয়, পরিবাহিত হয়। সো আমাদের এই যে তোমার ডান অলিন্দ আছে, এই ডান অলিন্দতে কিন্তু হচ্ছে সমগ্র দেহের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে পৌঁছায়। তার মানে এর কোনো কাজ করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে কিছুটা প্রসারিত হলেই সব রক্তগুলো তার মধ্যে এসে পৌঁছে যাচ্ছে। আবার হচ্ছে আমাদের যে বাম
অলিন্দ, বাম অলিন্দের ক্ষেত্রে কি ফুসফুস থেকে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত এখানে এসে পৌঁছাচ্ছে, তার মানে এখানেও কিন্তু তাকে খুব কষ্ট করতে হচ্ছে না। আবার আমাদের যে ডান ডান নিলয় আছে, সে যখন হচ্ছে তার রক্তটাকে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে যখন সে ফুসফুসে পাঠায়, জাস্ট ফুসফুসে পাঠাচ্ছে, কিন্তু এই বাম নিলয় কিন্তু আমাদের কি করছে, বাম নিলয়টা কিন্তু হচ্ছে আমাদের সমগ্র শরীরে পাঠিয়ে দিচ্ছে। সো সমগ্র শরীরে যেহেতু তাকে প্রেশার দিয়ে পাঠাতে হচ্ছে ধমনির মাধ্যমে, মহাধমনী হয়ে, এ কারণে বাম নিলয়টা সব থেকে বেশি পুরু হয়। এবং তোমাদের বইতে কিন্তু এক্সাক্ট লেখা আছে কত গুণ পুরু। সো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কত গুণ পুরু আমাদের বাম নিলয় আমাদের ডান নিলয় অপেক্ষা কত গুণ পুরু, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, প্রাকৃতিক পেসমেকার কোনটি? আমাদের দেহে কিন্তু হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড, তারপরে হচ্ছে আমাদের এভি নোড, পার্কিনজি তন্তু, তারপরে হচ্ছে আমাদের আর কে আছে, তারপরে হচ্ছে বান্ডেল অফ ভিস। এটা কিন্তু হচ্ছে আমাদের জাংশনাল ফাইবার, বা হচ্ছে কি আমাদের যারা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, যেমন হচ্ছে আমাদের এসএ নোড, এ কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, যেটা হচ্ছে সমগ্র হৃৎপিণ্ডে ছড়িয়ে যায়, যে কারণে আমাদের হৃৎপিণ্ডটা কি পাম্প করে। সো এসএনএডি হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক পেসমেকার, বা সাইনোয়াট্রিয়াল নোডই হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক পেসমেকার, যে অটোমেটিকভাবে হয় না, যে আমাদের মস্তিষ্কের কিন্তু আমাদের দেহের সব ধরনের যে তোমার চলাচল আছে, বা মস্তিষ্কের কিন্তু সব ধরনের জিনিসপত্রের প্রতি তোমার কি বলে সংকেত দিতে হয়, বাট আমাদের এই হৃৎপিণ্ড কিন্তু হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ করে। মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে কি, যে সে নিজের পেশি নিচে সঞ্চালন করতে পারে, এবং কার মাধ্যমে করতে পারে, এই যে এসএ নোডের কারণে। তোমরা দেখবা যে মায়োজেনিক নিয়ন্ত্রণ বা মায়োজেনিক ফাংশন, এটার কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের কিন্তু আমাদের যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক থেকে তোমার সংকেতের প্রয়োজন হয় না, এবং এ কারণে কিন্তু আমাদের ওই যে ব্রেইন ডেথ, তারপরে হচ্ছে আমাদের শুধু ডেথ, এরকম একটা পার্থক্য আছে ডেথের মধ্যে বা মৃত্যুর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে এইটার কারণে। সো প্রাকৃতিক পেসমেকার কোনটি? এসি নোড, অনেক কথা বলে ফেললাম, এবং এটার সাথে সাথে আমরা মনে রাখবো আমাদের এভি নোড আছে, উনি হচ্ছেন আমাদের রিজার্ভ পেসমেকার। কি উনি? রিজার্ভ পেসমেকার। ওকে, আচ্ছা, এরপর দেখো যে হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে। আমি আশা করি এটা আমাকে কেউ জিজ্ঞেস করবে না ভাইয়া এটার উত্তরটা কি, কারণ সবাই জানে যে আমাদের ডায়াস্ট্রল হচ্ছে প্রসারণ এবং সিস্টল হচ্ছে আমাদের সংকোচন। ওকে, আচ্ছা, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো যে প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন এর হার প্রতি মিনিটে গড়ে প্রায় 75। আমরা যদি চিন্তা করি যে আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে আমাদের প্রতি মিনিটে ঠিক 75টি হৃদস্পন্দন হয়। কতটি হৃদস্পন্দন হয়? 75টি হৃদস্পন্দন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ কত। সো এটার উত্তরটা আসলে মূলত হবে 100 থেকে 139। ওকে, সো এটার উত্তরটা কি হবে? 100 থেকে 139, রাইট? সো 100 থেকে 139 এটা হচ্ছে আমাদের বইতে যেটা সঠিক উত্তর। সো কোনো কারণে এটা একটু সামান্য ভুল হয়ে গিয়েছে লেখাটা, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে ঠিক করে দিলাম, নাকি? এটাকে আমরা ঠিক করে দিলাম, আমাদের কাছে একটু ঠিক করার সুযোগ আছে। সো আমরা এটাকে ঠিক করে দিলাম যে 100 থেকে 139। আবার যদি আমাদেরকে জিজ্ঞেস করা হতো যে আমাদের কি বলা যেতে পারে, আমাদের এটা তো আমাদের সিস্টোলিক চাপ। তোমরা কিন্তু আবার ভয় পেও না যে ভাইয়া সিস্টোলিক চাপ কিভাবে হচ্ছে এত বেশি হলো, এটা তো সংকোচনের চাপ। চাপ তো চাপ, সেটা সংকোচনের হোক আর প্রসারণের হোক। সো এই কারণে 100 থেকে 139 এটা হচ্ছে আমাদের কি সিস্টোলিক চাপ। তোমরা আমাকে বলবা যে আমাদের আদর্শ ডায়াস্টোলিক চাপ কত। তোমাদেরকে আমি সহজ করে বলে দিই, সেটা হচ্ছে 100 থেকে কম হবে, এবং সেটার যে পার্থক্য সেটাও এরকম, কি সেটাও হচ্ছে এরকম আমাদের 39 পরিমাণ। সো তোমরা একটু দ্রুত আমাকে জানো, আমি কি বলে এটাকে অঙ্কে ভুলও করতে পারি। তো তোমরা আমাকে একটু অঙ্কে ভুল করছি কিনা এটা আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? তোমরা জাস্ট উত্তরটা জানালেই হবে, তাহলে আমি বুঝতে পারবো আমার অঙ্কটা ঠিক আছে কি নাই। ওকে, আচ্ছা, তাহলে 100 থেকে 139 পর্যন্ত। আচ্ছা, কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? তোমরা মাথায় রাখবা আমাদের যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আছে, উনি মূলত আমাদের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে বা আয়তন নিয়ন্ত্রণ করে আমাদের মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এখানে কি লেখা আছে এটা তুমি মাথায় রেখো না, আমার কথা শোনো, যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যারা, তারাই মূলত আয়তন নিয়ন্ত্রণ করে আমাদের কি করে, আমাদের হচ্ছে এই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। আচ্ছা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে? তোমাদেরকে নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম আমি ক্লাসের শুরুতেই, যে আমাদের ধমনী, এই ধমনী ব্যবহার করে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। তবে আমাদের যে পালমোনারি ধমনী আছে, এই লোক কিন্তু আবার একটা ভুল কাজ করে। সে কি করে? সে কিন্তু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা তার ভুল না, এটা তার হচ্ছে নিয়ম। কেন নিয়ম? আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের যারা শিরা আছে তারা সবসময় হৃৎপিণ্ডে ঢোকে, আর আমাদের যারা ধমনী আছে তারা সবসময় বের হয়। সো ধমনী যখন বের হয়, তো হৃৎপিণ্ড থেকে যখন সে বের হয় সারা শরীরে আসে, তখন সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে। কিন্তু আমাদের যখন সমগ্র দেহ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার হচ্ছে কৌশিক জালিকার পরে আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অর্গানস থেকে যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে এক্সচেঞ্জ করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের যখন শিরার মাধ্যমে আমাদের ডান অলিন্দে যায়, সে ডান অলিন্দ থেকে যখন ডান নিলয়ে আসে, ডান নিলয় থেকে যখন সে পালমোনারি ধমনী ব্যবহার করে, বলছিলাম না যে আমাদের ধমনীর কাজ কি, সবসময় হৃৎপিণ্ড থেকে বের হওয়া। সো পালমোনারি ধমনী যখন হৃৎপিণ্ড থেকে বের হয়ে ফুসফুসে যায়, তখন কিন্তু আমাদের কি হয়, তখন কিন্তু তাকে আমাদের এই
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে নিতে হয়। এবং এই কারণেই আমরা মনে রাখবো যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানে পালমোনারি ধমনী কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, যদিও বা আমাদের ধমনী কি ধমনী অলওয়েজ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো যে বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথের কপাটিকার নাম কি? আমরা মনে রাখবো যে বাম ম দিয়ে মনে রাখবো মাইট্রাল, ম দিয়ে মনে রাখবো কি মাইট্রাল, এবং এই মাইট্রাল মানেই হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা। মাইট্রাল মানে কি বাইকাসপিড কপাটিকা। তোমার যে টুপি আছে না তোমাদের বাসায়, সো টুপির মানে তুমি যদি ভাঁজ করো, টুপিকে ভাঁজ করতে পারো কয়টা অংশে? দুইটা অংশে ভাঁজ করতে পারো। সো এই কারণেই সেটাকে বলা হয় মানে মাইট্রাল বা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ওকে, সো আমাদের কপাটিকাগুলোর নাম মনে রাখতে হবে। আমাদের এই টোটাল কপাটিকা আমরা পাই হচ্ছে 6টা। সো যার মধ্যে 4টা হচ্ছে আমাদের সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, বাকি 2টা হচ্ছে একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা আর একটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। সো ট্রাইকাসপিড কপাটিকা পাওয়া যায় আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে। ওকে, এরপর দেখো অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়? আমরা মাথায় রাখবো আমাদের অস্বাভাবিক হৃদস্পন্দন হচ্ছে অ্যারিথমিয়া। কি এটা? অ্যারিথমিয়া। ওকে, সো অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা কি বলবো? অ্যারিথমিয়া বলবো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হার্ট অ্যাটাকের প্রধান কারণ নয়? আমরা মাথায় রাখবো আমাদের যে নিম্ন রক্তচাপ আছে, এটা বলা হয়েছে নিম্ন রক্তচাপ। সো নিম্ন রক্তচাপ এটা কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের প্রধান কারণ নয়, যদিও আমাদের হাইপার টেনশন বা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ আমাদের হার্ট অ্যাটাকের একটা কারণ হতে পারে, বাট বাদবাকি আমাদের ডায়াবেটিস, রক্ত অতিরিক্ত চর্বি, এটা তো অবশ্যই হার্ট অ্যাটাকের একটা গুরুত্বপূর্ণ কারণ। ধূমপানের কারণেই রক্ত অতিরিক্ত চর্বি সৃষ্টি হতে পারে। সো এগুলো কিন্তু হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কি দ্বারা তৈরি? তোমরা মাথায় রাখবা যে আমাদের দেহের মধ্যে কিন্তু কোনো প্রকার আয়ন থাকতে পারবে না। আমাদের হচ্ছে আয়ন থাকলে সেটা কিন্তু হচ্ছে আমাদের শরীরের জন্য খারাপ, এবং এ কারণেই প্রাকৃতিক পেসমেকারের ব্যাটারিটা কিন্তু আমাদের হচ্ছে লিথিয়াম আয়ন দিয়ে নয়, বরং লিথিয়াম দিয়ে তৈরি হয়। একদম ভালো করে মনে রাখো, এটা কিন্তু হচ্ছে লিথিয়াম দিয়ে তৈরি হয়। কি দিয়ে? লিথিয়াম দিয়ে। তুমি হচ্ছে দেহের মধ্যে পড়ার সময় লিথিয়ামের কথা জাস্ট লিথিয়াম হিসেবে মনে রাখবা। ওকে, আচ্ছা, লিথিয়াম ব্যাটারি হচ্ছে আমাদের এই কৃত্রিম পেসমেকারে ব্যবহৃত হয়। হার্টের রোগ প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য আমরা কোন পরীক্ষাটি করে থাকবো? হার্টের রোগ প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য আমরা কি করব? আমরা ইসিজি পরীক্ষা করব। কি করব? ইসিজি পরীক্ষা করব। তুমি কিন্তু এরকম করে বলো না ইটিটি পরীক্ষা, এনজিওগ্রাম পরীক্ষা, তুমি কি বলো? ইসিজি পরীক্ষা। সো ইসিজি পরীক্ষাই হচ্ছে আমার প্রথম পরীক্ষা বা প্রাথমিক পরীক্ষা, যেটা আমার হার্টের রোগ সম্পর্কে একটা ধারণা সৃষ্টি করে। সো এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। কি মাথায় রাখবা? ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা, যেটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা হার্টের রোগ সম্পর্কে জানার জন্য করে থাকি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।